আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আমরা আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ক্লাসে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে অনুক্রম ও ধারা এই ক্লাসটি কন্টিনিউ করছিলাম। আমরা আগের 6টা বা 7টা সেশনে আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলোর ভিত্তিতে আজকের ক্লাসে আমরা আমাদের অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। আজকের সেশনে আমরা যে জিনিসগুলো শিখব সেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের যে আলোচ্য বিষয় থাকবে সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2 অনুশীলনের অনুক্রম ধারা, এবং এটার সেশন হচ্ছে 8। আমরা আজকে তোমাদের ক্লাসে অনুশীলনের সমাধান করার চেষ্টা করি। চলো আজকের ক্লাসে আমরা যে অভিজ্ঞতা অর্জন করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 51 নম্বর পৃষ্ঠা বা যে জোড়াই কাজ আছে তার সমাধান করার চেষ্টা করব, এবং অনুশীলনী থেকে 56 থেকে 57 পৃষ্ঠে যে কোশ্চেনগুলো দেওয়া আছে 1, 2, 3 এর সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। যে কোনো ধরনের সমস্যার জন্য তোমাদের শ্রেণীতে যে শিক্ষক থাকবেন সেই শিক্ষককে অবশ্যই ইনফর্ম করবে। ওনাদের মাধ্যমে আমরা জানলে তোমাদের ক্লাসটা তোমাদের প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। তোমাদের বইয়ের যে অনুশীলনী পৃষ্ঠা আছে 56-57 পৃষ্ঠায় যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে সেই অনুশীলনী প্রশ্নগুলোর 1 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা কাজ করি। প্রথম কোশ্চেনটা ছিল নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্ছি নাকি কোনোটি নয়, কেন? প্রথম কোশ্চেনটা হচ্ছে কোনটি? নিচের অনুক্রমগুলো সমান্তর অনুক্রম, না গুণোত্তর অনুক্রম, না ফিবোনাচ্ছি অনুক্রম, নাকি এর কোনোটা না, এবং কেন না? কেন না বা কেন সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। তোমাকে এখানে 1 থেকে 6 পর্যন্ত 5টা কোশ্চেন দেওয়া আছে। সেই 1 থেকে 6 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা যে কোনো 1, 3, 5 বা 2, 4, 6 এরকম কয়েকটা ম্যাথ করব। চলো আমরা শুরু করি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা যদি আমরা দিয়ে শুরু করতে চাই, প্রথম কোশ্চেনটাতে যে দেওয়া আছে অনুক্রমটা, প্রথম কোশ্চেনটার অনুক্রমটা হচ্ছে কি তোমাদের প্রদত্ত অনুক্রমটি হচ্ছে 2, 5, 10, 17 এরকম। আমরা যদি দেখি এখানে যে অনুক্রমগুলো দেওয়া আছে, যে অনুক্রমটা দেওয়া আছে এই অনুক্রমটাতে যদি আমরা রেশিও বা ডিফারেন্স করার চেষ্টা করি, এখানে ডিফারেন্স হচ্ছে 3। আমরা যদি দেখি একটু, আমরা যদি অন্য কালার দিয়ে লিখি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে ডিফারেন্স হচ্ছে 3, 5 থেকে 10, এখানে ডিফারেন্স হচ্ছে 5, 10 থেকে 17, এখানে ডিফারেন্স হচ্ছে 7। যে অনুক্রমটা আমাদের কাছে আসছে এটা হচ্ছে 3, 5, 7 এভাবে করে বেড়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি প্রত্যেকবার যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটার সাথে পরের সংখ্যাটার ডিফারেন্সটা এখানে 3, 5, 7, 9 এভাবে করে বাড়ছে। দ্যাট মিনস অনুক্রমগুলোর যদি ডিফারেন্সটা আমরা আরেকবার চেষ্টা করি বের করার, সেখানে হচ্ছে 3 এবং 5-এর ডিফারেন্স হচ্ছে 2, 5 এবং 7-এর ডিফারেন্স হচ্ছে 2। দ্যাট মিনস এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই অনুক্রমটার পর টার্মগুলোর ডিফারেন্স হচ্ছে ইকুয়াল। দ্যাট মিনস 3, 5, 7 এটা একটা সমান্তর অনুক্রম। সেই সমান্তর অনুক্রমটার সাথে এটা কি এখন গুণোত্তর অনুক্রম কিনা আমরা একটু চেষ্টা করে দেখি এই অনুক্রমটাকে আমরা কি গুণোত্তর অনুক্রম বলতে পারি কিনা। তাহলে এই অনুক্রমটার ক্ষেত্রে আমরা যদি বলি 2 আর 5 এই রেশিও হচ্ছে কত, 5/2 is equal to 2.5, 10/5 is equal to 2, 17/10 is equal to 1.7। দ্যাট মিনস রেশিও যদি আমরা ধরি সেক্ষেত্রে রেশিওগুলো কোনোভাবেই এক না, কিন্তু ডিফারেন্সের ক্ষেত্রে যদি বলি আমরা ফার্স্ট স্টেপে প্রথম যে ডিফারেন্সগুলো আছে সে প্রথম অন্তর, আর এখান থেকে আসতেছে দ্বিতীয় অন্তরগুলো, দ্বিতীয় অন্তরগুলো ইকুয়াল, যদিও প্রথম অন্তরটা ইকুয়াল না, কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা সমান্তর অনুক্রম, কোন একটা
সমান্তর ধারাকে মেনটেন করে সে চলছে। আর এটা ফিবোনাচ্ছি কিনা, এই ফিবোনাচ্ছির জন্য হচ্ছে পরপর দুইটা টার্মের সামেশন হচ্ছে থার্ড টার্ম, 2 + 5 = 10 হওয়ার কথা না 7 হওয়ার কথা, বা 5 + 10 = 17 হওয়ার কথা না 15 হওয়ার কথা। দ্যাট মিনস এটা কোনোভাবেই গুণোত্তর অনুক্রম না, কোনোভাবেই ফিবোনাচ্ছি অনুক্রম না। কিন্তু সমান্তর অনুক্রম কিনা, সমান্তর অনুক্রম আমরা সরাসরি বলতে পারছি না, বিকজ অফ তাদের প্রত্যেকটা টার্মের যে ক্ষেত্রগুলো হচ্ছে এখানে আমার, সেই ক্ষেত্রগুলোর জন্য ডিফারেন্সগুলো সবসময় সমান থাকছে না, প্রত্যেক ক্ষেত্রে একটু একটু করে বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এই সিকোয়েন্সগুলোর সাধারণ অনুপাত বা সাধারণ পদ বলছে, কোনোটি নয়, কেন সাধারণ পদ বের করতে যাই, এই সাধারণ পদের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি কিনা, এটাকে আমরা সাধারণ, তাহলে আমরা এখানে সমান্তর বলতে পারছি না, অ্যাকুরেটলি গুণোত্তরও বলতে পারছি না, ফিবোনাচ্ছি তো কোনোভাবেই না, গুণোত্তর এবং ফিবোনাচ্ছি কোনোভাবেই বলতে পারছি না। সমান্তর হচ্ছে তার সেকেন্ড স্টেপে গিয়ে সমান্তর অনুক্রম হচ্ছে, ফার্স্ট স্টেপে যেহেতু সমান্তর অনুক্রম হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে কোশ্চেনটা বলা হচ্ছিল নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্ছি নাকি কোনোটি নয়। কেন কোনোটি নয়? কারণ হচ্ছে এখানে এর কোনোটি নয়, কারণ হচ্ছে এখানে অন্তরগুলো সমান না। গুণোত্তর অনুপাত না কেন? কারণ হচ্ছে এখানে রেশিওগুলো সমান না। ফিবোনাচ্ছি না কেন? পরপর দুইটা পদের সমষ্টি থার্ড টার্ম না। তাহলে আমরা বলতে পারি এখানে সমান্তর, গুণোত্তর বা ফিবোনাচ্ছি কোনোটাই আমরা বলতে পারছি না। আচ্ছা, এখন এরপরে বলছে সাধারণ পদ নির্ণয় করো। তাহলে সাধারণ পদ কত হচ্ছে আমাদের? আমরা যদি একটু অবজার্ভ করি, গুণোত্তরটাকে আমরা যদি আরেকবার একটু লিখি, 2, 5, 10, 17, এই ধারাটা যদি nতম পদ নির্ণয় করতে চাই, যেহেতু এটা ফার্স্ট স্টেপের যে ডিফারেন্স হচ্ছিল সেই ডিফারেন্সগুলো ইকুয়াল না, সেকেন্ড স্টেপের ডিফারেন্সগুলো ইকুয়াল, তাহলে এটা একটা স্কোয়ারযুক্ত কোনো ইকুয়েশন হবে। নর্মালি আমরা যেটা কাজ করি এই ধরনের গুণোত্তর ধারাগুলোর জন্য, আরও পরে ক্লাসে গেলে আমরা পাবো যে nতম পদ হচ্ছে an² + bn + c। এটা হচ্ছে নর্মালি সেকেন্ড স্টেপে যখন মিলে যাবে তখন এটা হচ্ছে এটা। কিন্তু আমরা এত কঠিনভাবে না গিয়ে, যেহেতু তোমরা ছোট ক্লাসে পড়ছো, সেই জন্য আমরা শেখার জন্য যদি করি, দেখে তো আমরা একটু যদি চেষ্টা করি যদি f(n)টা এরকম হয় কিনা, n² + 1, এটা বলা যাচ্ছে কিনা। আমি যে n = 1 ধরি, দ্যাট মিনস প্রথম পদের জন্য 1² + 1, 1² মিনস 1, 1 + 1 = 2। যদি f1 বলি তাহলে আমরা পাচ্ছি কত, f1 = 1² + 1 = 2, ম্যাচ করে। তাহলে আমরা যদি f2 বলতে চাই, f(2) সেকেন্ড টার্ম বলতে চাইলে এটা হচ্ছে 2² + 1 = 5, সেটাও ম্যাচ করছে। যদি f(3) চাই, দ্যাট মিনস থার্ড টার্ম, সেক্ষেত্রে হবে 3² + 1 = 3, 3 = 9, 9 + 1 = 10। দ্যাট মিনস এখানে nতম পদ হচ্ছে n² + 1। যদি কোনো সমান্তর ধারা হয়, সেই সমান্তর ধারার nতম পদ যেটা আসবে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে, সরল রৈখিক ইকুয়েশন হবে। এই ইকুয়েশনটাতে ডিগ্রি সবসময় 1 থাকবে, 3n + 1, 5n + 6, বাট শুধু n এরকম কিছু হবে, কখনো ডিগ্রি মোর দ্যান 1 হবে না। যদি 1 হয় তাহলে এটা আর সমান্তর ধারা, আর যদি 1 না হয় তাহলে সেটা আর সমান্তর ধারা না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে f(n) পাচ্ছি কত, n² + 1। তাহলে এটা কোন ধরনের ধারা? সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ফিবোনাচ্ছি ধারা, এর কোনোটাই না। কেন? কারণ সমান অন্তর না, সমান রেশিও না, ফিবোনাচ্ছি সিরিজের যে ফর্মুলা সেই ফর্মুলাকে সে মেনটেন করে না, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে না। তাহলে সাধারণ পদ কত হচ্ছে, f(n² + 1). ওকে, তাহলে আমরা যদি 2 নাম্বারের কাজটা করতে চাই, 1 করেছি, আমরা যদি 3 নাম্বার কোশ্চেনটা আনসার করি এখানে, বা 4 নাম্বার কোশ্চেনটা আনসার করি, আমি এখানে 1 করেছি, 4 যদি আনসার করতে চাই, 4 নাম্বার কোশ্চেনের পদার্থ অনুক্রম
প্রদত্ত অনুক্রমটি হচ্ছে 13,21,34,55। এখানে যদি আমরা অন্তরগুলো দেখি, অন্তরগুলো বা ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো কত হচ্ছে? 21 মাইনাস 13 ইজ ইকুয়াল টু 8, 21 34 মাইনাস 21 ইজ ইকুয়াল টু 13। এখানে হচ্ছে 5 থেকে 4 গেলে 1, 5 থেকে 2 গেলে 21, 8 13 21 কোনোভাবেই সেম না। আমরা যদি আবারও ডিফারেন্স করি, সেখানে হচ্ছে 5, এখানে যদি করি 13 থেকে 5 গেলে 7। সো এটা ফিবোনাচ্চি সিরিজ না, সরি, কোনোভাবে সমান্তর অনুক্রম না। আমরা যদি রেশিও করতে যাই, সেক্ষেত্রে আমরা কোনোভাবে 21কে 13 দিয়ে ভাগ করলে, সে 21কে 13 দিয়ে ভাগ করলে যা হবে 34কে 21 দিয়ে ডিভাইড করলে সেম জিনিস হচ্ছে না। সো এটা গুণোত্তর অনুক্রম না। যদি ফিবোনাচ্চির কথা চিন্তা করি, দেখে আমরা যদি প্রথম 13 প্লাস 21 ইজ ইকুয়াল টু 34 ম্যাচ করে, আবার 21 প্লাস 34 ইজ ইকুয়াল টু 55 ম্যাচ করে। সো এটা কোন ধরনের অনুক্রম? ফিবোনাচ্চি। তাহলে এটা কোন ধরনের অনুক্রম? ফিবোনাচ্চি অনুক্রম। আচ্ছা, এটার nth টার্ম যদি বের করতে চাই, আমাদের nth টার্ম কত হবে? আমাদের nth টার্মটা মনে আছে কিনা জানি না তোমাদের। f of n plus 2, sorry, n plus 1 is equal to f of n plus f of, তাহলে এখানে 2 দিয়ে দিই, প্লাস 1। এই হচ্ছে এই সিকোয়েন্সটার nতম পদ। ফাংশনটার সেকেন্ড nগুলো যদি 1 ধরি, 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3, মানে 3 নাম্বার টার্ম f of 3 ইজ ইকুয়াল টু f of 1 প্লাস f of 2। আমরা দেখেছি 13 প্লাস 21 ইজ ইকুয়াল টু 34। আমি যদি f of 4 ধরি, এটা ছিল কত আমাদের? 34। এটা হচ্ছে f of 2 প্লাস f of 3 ইজ ইকুয়াল টু 55। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সিকোয়েন্সটা হচ্ছে আমার থার্ড টার্ম, ফোর্থ টার্ম, এই টার্মসগুলোকে সে মেনটেন করছে। সো এটা একটা ফিবোনাচ্চি সিকোয়েন্স। তাহলে আমরা এটাকে বলতে পারি ফিবোনাচ্চি অনুক্রম বা ফিবোনাচ্চি সিকোয়েন্স। সো আমরা যদি এরপরে কোশ্চেনগুলো করতে চাই তোমাদের বই থেকে, নিচের অনুক্রমগুলো শূন্যস্থান যদি আমরা করতে চাই, 2 নম্বর কোশ্চেনটার জন্য আমরা বলতে পারি যে নিচের অনুক্রমগুলো শূন্যস্থান পূরণ করো। সেই অনুক্রমটা দেওয়া আছে, তোমাকে এর পরের টার্মটা কত হবে সেই কাজটা করতে হবে। তাহলে আমরা যদি 1 নম্বর কোশ্চেনটা আনসার করতে চাই, 2 9 16 দেন গ্যাপ, দেন গ্যাপ, দেন 37, দেন গ্যাপ। আমরা যদি দেখে বুঝে যাই যে এখানে পরে কী হতে পারে, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ। আর না হয় আমাকে ফর্মুলাতে যেতে হবে। আমরা যদি এটা করতে চাই, ডিফারেন্স হচ্ছে 2 এবং 9-এর ডিফারেন্স হচ্ছে 7, 9 এবং 16-এর ডিফারেন্স হচ্ছে 7। দ্যাট মিনস এটা একটা সমান্তর অনুক্রম। পরপর 2টা টার্মের ডিফারেন্স আমরা পাচ্ছি 7 করে। তাহলে আমার যে এরপরের টার্মটা হবে 16 প্লাস 7 ইজ ইকুয়াল টু 23, 23 প্লাস 7 ইজ ইকুয়াল টু 30, আর 30 প্লাস 7 37, 37 প্লাস 7 ইজ ইকুয়াল টু 44। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরপর 2টা টার্মের ডিফারেন্স যেহেতু আমরা 7 পেয়েছি, সো এটা একটা সমান্তর অনুক্রম। সমান্তর অনুক্রমগুলো পরপর টার্মগুলো জাস্ট যোগ করে দিলেই আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমরা যদি সেকেন্ড কোশ্চেনটা আনসার করতে চাই, এখানে বলা হচ্ছে টার্মটা হচ্ছে -35, দেন গ্যাপ, দেন অ্যাগেন গ্যাপ। আমরা জানি না কত হবে, এটা ক্যালকুলেশন করে দেখতে হবে আমাদের। 55, দেন সরি -5, দেন কমা 5, দেন অ্যাগেন গ্যাপ। আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে 1 2 3 4, 4 নম্বর টার্মে গিয়ে এটা -5 হয়ে যাচ্ছে, এরপর টার্মে আবার 5 হয়ে যাচ্ছে। তো আমরা যদি পরপর এই 2টা টার্মকে আমরা একটু কনসিডার করি, -5 অ্যান্ড কমা 5, তাহলে 2টার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 10। কত করে হচ্ছে? 10।
-5 থেকে 5 পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 10। আমরা যদি এই 10 করে বাড়াই দিয়ে দেখি তো একটু হিসাব করে, -35, দেন আমরা লিখতে পারবো 10 করে বাড়াই দিলে 25, তারপরে হচ্ছে -15, তারপরে যদি 10 কমে যায় তাহলে আমাদের জন্য আসবে -5, -5 এর সাথে 5 অ্যাড করলে হচ্ছে 5, 5 এর সাথে আবার 10 অ্যাড করলে হবে 15। তাহলে আমার এই সিকোয়েন্সটাও সমান্তর অনুক্রম, আর এই সিকোয়েন্সটার ফার্স্ট টার্ম হচ্ছে -25, দেন -35, দেন -25, দেন -15, দেন -5, 5, 15, মানে প্রত্যেকটা টার্ম থেকে পরের টার্মসে আমাদের 10 করে বেড়ে যাচ্ছে, +10 হচ্ছে ইন ইচ কেস। আর এখানে কি হচ্ছিল, আমাদের প্রত্যেক ক্ষেত্রে +7 হচ্ছিল ইন ইচ কেস। পরের কোশ্চেনটার জন্য বলা হচ্ছে আমাদের 5 - 4 বা এই ধরনের একটা কোশ্চেন দেওয়া আছে নাম্বার 3-তে, 3টা গ্যাপ দিয়ে আমাকে ডিরেক্টলি, সরি এটা 3 ছিল কোশ্চেন নাম্বার, আর পরের কোশ্চেনটাতে -35 2 এটা ছিল। এরপরে নাম্বার 3-তে যাই, আমরা যে জিনিসটা পাচ্ছি নাম্বার 3 একটা গ্যাপ, দেন অ্যাগেন গ্যাপ, দেন অ্যাগেন গ্যাপ, দেন 5, দেন -4, দেন অ্যানাদার গ্যাপ। এখন এই সিরিজটাকে আমাকে বলা হয় না এটা সমান্তর অনুক্রম বা গুণোত্তর অনুক্রম কিনা। এই সিকোয়েন্সটার জন্য দুইটা আনসার করা সম্ভব। একটা হচ্ছে আমরা এটাকে এটা ডিভাইড করলে যেটা পাবো সেই আনসারের উপর বেস করে পরেরটা এবং আগেরটা দুইটাই লিখতে পারি, কোনো সমস্যা নেই কারণ আমাদের জন্য। আর আমরা যদি চিন্তা করি না আমি এটা লিখবো না, -5 4, সরি 5 থেকে -4-এ চলে গেছে, তাহলে 5 থেকে -4, 5 থেকে কত মাইনাস করলে -4 হয়, -9, প্রত্যেকবার -9 করে কমে যাচ্ছে। তাহলে -4 আমরা এখানে লিখতে পারি -13, আমি 9 করে অ্যাড করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। তাহলে এর আগের সাথে -5 এর সাথে কত অ্যাড করলে আমাদের কত থেকে এই 9 মাইনাস করলে আমাদের 5 হবে, তাহলে 5 + 9 = 14 আমি লিখতে পারি, আর 14 + 9 = 21, সরি নট 21, 23, দেন আমরা এটা লিখতে পারি 23 + 9 এর সাথে আমরা লিখতে পারি 7 to 32। দ্যাট মিনস আমরা যদি এভাবে দিই 32, 23, 14, 5, -4, -13 কীভাবে হবে, আমরা এই 32 থেকে 23 যদি মাইনাস করি বা এখান থেকে এটা মাইনাস করে দিই, ডিফারেন্স হচ্ছে আমাদের জন্য 23 - 32 = -9, বা 32 এর সাথে -9 করলে 23, 23 এর সাথে -9 করলে হবে 14, 14 থেকে -9 করলে হবে 5, 5 থেকে -9 করলে হবে -4, -4 এর সাথে -9 করলে -13। এই কাজটা করে আমরা অঙ্কটা করতে পারি। সো আলটিমেটলি আমরা 1 2 3 তিনটা কোশ্চেন সলভ করেছি। আমি আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য হয় কমন ডিফারেন্স বা সাধারণ অন্তরগুলো এবং পরেরটাতে আমাদেরকে বা সাধারণ অনুপাতগুলো বের করে নিতে হবে। পরবর্তী কোশ্চেনটাতে আমাদের যেটা দেওয়া আছে 4-এ গ্যাপ 10x², 15x³ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবার x টাইমস করে বেড়ে যাচ্ছে। x টাইমস করে বেড়ে যাওয়ার কারণে আমরা নিতে পারি এটাকে এভাবে, সরি প্রথমে একটা গ্যাপ, দেন 10x³ দেন 50x³ x², দেন অ্যাগেন গ্যাপ, দেন অ্যাগেন গ্যাপ। আমরা যদি এখানে দেখি টাইমস করে করে বেড়ে যাচ্ছে, এটা থেকে এটা যদি আমরা 50x³ যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয় 5x দিয়ে ডিভাইড হচ্ছে আমাদের এই রেশিওটা হচ্ছে 50x³ ডিভাইডেড বাই 10x², তাহলে আমরা হচ্ছে 5x, মানে প্রত্যেকবার 5x টাইম বেড়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকবার 5x টাইম বেড়ে যাচ্ছে। তাহলে 10x² যদি আমরা 10x² ডিভাইডেড বাই 5x আমরা পাবো কত
2x, তাহলে এখানে হবে আমাদের শুধু 2x। এরপরে যখন আমরা আবার মাল্টিপ্লাই করতে যাব পরের টার্মে, এই 2x কে 5x দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 10x স্কোয়ার। 10x স্কোয়ারকে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 5x দিয়ে মাল্টিপ্লাই করি, তখন পাবো 50x কিউব। এটাকে যদি আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 50 ইন্টু 5 x কিউব x x to the power 25 0 x to the power 4। এটাকে যখন আমরা আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 5x দিয়ে, তাহলে 500 x to the power 5, 5 5 25, 2, 5 2 10, 10 plus 2 is equal to 12, 1 2 5 0 x to the power 5। সো আশা করছি আমরা সবাই কোশ্চেন নাম্বার 2 আমরা বুঝতে পেরেছি। সেম প্রসিডিউরে আমরা আমরা 1 2 3 4 সবগুলোই করেছি। সো আমরা 2 নাম্বার কোশ্চেনটা যদি সবাই বুঝতে পারি, গুড। এরপরে আমাদের আর কি কোশ্চেন আছে? 3 নাম্বার কোশ্চেনটাতে বলা হচ্ছে কোনো একটা সিকোয়েন্সের জন্য সমান্তর অনুক্রম দেওয়া আছে সবগুলো, যেহেতু সাধারণ অন্তর দেওয়া আছে। আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত অনেকগুলো 10টা ম্যাথ দেওয়া আছে, শুধু 10টা ম্যাথ করতে গেলে তোমার 40 মিনিটস প্লাস লেগে যাবে। সো আমরা এখান থেকে র্যান্ডমলি প্রথম 1 3 5 এভাবে করে কয়েকটা ম্যাথ করে দেখি। প্রথম কোশ্চেনটাতে বলা হচ্ছে a ইজ ইকুয়াল টু, প্রথম পদ a ইজ ইকুয়াল টু 2, সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু 5, পদ সংখ্যা n, nতম পদ কত, সামেশন অফ n কত। আমরা জানি দুইটা ফর্মুলা। ফার্স্ট অফ অল nth টার্ম an ইজ ইকুয়াল টু a plus n minus 1 into d, this is one of the thing। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটার জন্য আমরা পাবো a is equal to 2 plus n হচ্ছে 10, 10 minus 1 is equal to 9 and d হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি না 5 নং 45, 45 যোগ 2 is equal to 47। তাহলে আমরা লিখতে পারি this is equal to 47। আর বলা হচ্ছে s of n কত। আমরা s of n এর যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটা ছিল এরকম, s of n is equal to n by 2 a plus p, যেখানে p মানে কি, p হচ্ছে nতম পদ। আমরা কত পেয়েছি? nতম পদ 47। তাহলে আমরা লিখতে পারি 10 divided by 2, a মানে হচ্ছে 2 আর এটা হচ্ছে 47। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 plus 47 is equal to 49। আর 49কে যখন আমরা 2 এবং 10 দিয়ে ক্যান্সেলেশন করছি 5, তাহলে 49 into 5 is equal to 5 নং 45-এর 5, হাতে হচ্ছে 4, 4 5 20, 20 আর 4 24। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 4 5, 2 4 5। এই হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটার সলিউশন। এখন ধরো সাপোজ আমি 1 নাম্বার কোশ্চেন, স্যার আমাদের এ দেয়া আছে, সাধারণত দেয়া আছে, পদসংখ্যা দেয়া আছে, সো আমরা খুব ইজিলি করতে পেরেছি। 2 নাম্বার কোশ্চেনটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। 2 নাম্বার কোশ্চেনটাতে বলা হচ্ছে এ ফার্স্ট টার্ম হচ্ছে -37, a is equal to -37, d হচ্ছে 4, d হচ্ছে 4। আমি পদ সংখ্যা জানি না, nতম পদ জানি না, s of n জানি। s of n হচ্ছে আমার জন্য -180, -180। তাহলে s of n এর ফর্মুলাটা আমরা ইউজ করি, s of n is equal to n by 2 2a plus n minus 1 into d। এই ফর্মুলাটা যখন আমরা ইউজ করব, আমাদের কাছে a এর ভ্যালু আছে, d এর ভ্যালু আছে, শুধু n এর ভ্যালু নাই। এখান থেকে n এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। s of n is equal to -180, তাহলে আমরা বলতে পারি or -180 is equal to n by 2 2a, মানে -2 into 37, 37 2 যার হচ্ছে -74 plus n minus 1 into d হচ্ছে কত, 4।
এই কোশ্চেনটা থেকে ক্যালকুলেশনটা যদি আমরা কন্টিনিউ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। 2 দিয়ে যখন আমরা এটাকে মাল্টিপ্লাই করবো 2 × 180, আমরা বলতে পারি এখান থেকে আর -360 ইজ ইকুয়াল টু, ওখানে হচ্ছে n আর ভিতরে আছে 4 × n ইজ ইকুয়াল টু 4n -4 -74. দ্যাট মিনস আমরা পাচ্ছি n × n ইজ ইকুয়াল টু 4n স্কোয়ার, আর 74 and 4 is equal to 78 - 78 n. এখন যদি আমরা সবগুলোকে এক পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো 4n স্কোয়ার -78n আর প্লাস 360 is equal to 0. আমরা যদি 2 দিয়ে ডিভাইড দিয়ে দিই তাহলে আমরা পাবো 2n স্কোয়ার -39n প্লাস 180 is equal to 0. এরপর যদি আমরা ফ্যাক্টরাইজ করি, এই ফ্যাক্টরাইজেশনটা করার পর আমরা যে জিনিসটা পাবো 360 ডিভাইড বাই 2 180 ডিভাইড বাই 2 90 ডিভাইড বাই 2 45, আমার লাগবে 39। 45 থেকে 8 গেলে হয় না, তাহলে আমরা যদি আবার করি 3 দিয়ে করি 3 15 45, তাহলে 15 দুগুণা 30, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 হয় না, তাহলে আমরা যদি করি আবার 3 দিয়ে 3 5, তাহলে আমরা যেটা পাচ্ছি 360 মানে হচ্ছে 2 × 2 × 2 × 3 × 3 × 5, এই জিনিসটা পাচ্ছি। আমাদের লাগবে 39, দুটো অ্যাড করে বা সাবট্রাক্ট করে আমাদেরকে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি 5 3 * 15, 15 2 * 30, 3 4 * 12, 3 3 * 9, no, 5 2 * 10, 10 2 * 20, 22 * 40, 40 থেকে 3 3 9 39 হচ্ছে না, তাহলে আমরা করতে পারি 8 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 যোগ 15 ইজ ইকুয়াল টু 39। তাহলে আমরা পাচ্ছি একটা হচ্ছে 24, আরটা হচ্ছে, আর আমরা লিখতে পারি আর 2n স্কোয়ার -24n -15n প্লাস 180 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যেটা পাচ্ছি ক্যালকুলেশন করে আর 2n n -12 -15 n -12 is equal to 0, or 2n -15 to n -12 equal to 0. আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি যদি দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন 0 হয়, হয় এটা 0 না হয় এটা 0, সেখান থেকে আমরা যেটা পাচ্ছি n is equal to 12। তাহলে আমরা যেখানে পাচ্ছি n তম পদ সংখ্যা n is equal to 12, n সংখ্যা পদ সংখ্যা যদি 12 পাই, আমাদেরকে বলছে n তম পদ কত হবে, সে n তম পদ হচ্ছে a প্লাস n -1 ইন্টু d। তাহলে a হচ্ছে -37 প্লাস 12 -1 ইজ ইকুয়াল টু 11 ইন্টু d হচ্ছে কত আমাদের জন্য 4। এই ক্যালকুলেশনটা আমরা করলে পাচ্ছি -37 প্লাস 44, এখান থেকে পাচ্ছি শুধু 7, তাহলে n-তম পদ হচ্ছে আমাদের জন্য শুধু 7। এই একইভাবে আমরা 2 3 4 5 এবং সবগুলো কোশ্চেনের জন্য সমাধান করতে পারবো ইনশাল্লাহ। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে পাচ্ছি 2 নম্বরের জন্য পদ সংখ্যা n = 12, n-তম পদ হচ্ছে 7 এবং s of n = given 180। ঠিক একইভাবে আমরা 3 4 5 বা অন্যান্য ম্যাথগুলো করতে পারবো। আশা করা যাচ্ছে তোমরা নিশ্চয়ই নিজেরা ট্রাই করবে এবং করে তোমরা যে অঙ্কের কোনো প্রবলেম ফেস করবে সে অবশ্যই আমাদেরকে জানাবে।
সো আমরা যদি পরে কোশ্চেনটা করতে চাই, তোমাদের যে জোড়ায় কাজটা দেওয়া আছে সে জোড়ায় কাজটা যদি আমরা একটু দেখি কোশ্চেনটা কি আছে। ধরো তুমি একটি চাকরি পেয়েছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে, পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করবে। দ্যাট মিনস তোমার প্রথম পদ, এটাকে যদি আমরা একটা সমান্তর ধারা হিসাবে কনসিডার করি, যেহেতু প্রত্যেক মাসে সমান পরিমাণ টাকা আমরা আবারও জমা করছি, তাহলে আমরা ধরতে পারি A is equal to 1200 আর D is equal to 100। এই টাকাটা এ হচ্ছে প্রথম পদ, প্রথম মাসে 1200 টাকা, আর পরবর্তী মাসে প্রত্যেকবার আমি এরপরে মাসে 1300, এরপরে মাসে 1400, এমন করে আমি টাকা সঞ্চয় করছি। তাহলে আমার প্রত্যেক মাসের যে ডিফারেন্সটা হচ্ছে, পরপর 2টা মাসের ডিফারেন্সটা অলওয়েজ ইকুয়াল, সেই ইকুয়ালটা কত? 100 টাকা। এইখান থেকে আমরা বলি A is equal to 1200 and D is equal to 100। দেখি আমাদের এই কোশ্চেনটা হচ্ছে যে তাহলে 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে। তাহলে আমরা বলতে পারি উত্তর হিসাবে প্রদত্ত সমস্যাটাকে টিকে একটি সমান্তর ধারায় বা অনুক্রমে আমরা প্রকাশ করে করতে পারি। সে সমান্তর অনুক্রমটা কিভাবে হবে? প্রথমটা হবে 1200, পরে যেহেতু আমরা পরে মাসে জমা করবো 100 টাকা বেশি, নিশ্চয়ই পরে মাসে আসবে 1300, পরে মাসে আমরা জমা করব 1400, এভাবে করে। তাহলে আমাদের প্রথম পদটা কত হচ্ছে? A1 হচ্ছে 1200 টাকা, আর ডি হচ্ছে 1300 মাইনাস 1200, দ্যাট মিনস প্রত্যেক মাসে আমাদের 100 টাকা করে জমা অতিরিক্ত হচ্ছে ডিফারেন্স। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল তুমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে। তাহলে 20তম মাস মানে A20 ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল A প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। আমরা যদি ভ্যালুগুলো রিপ্লেস করে দিই, এ হচ্ছে 1200 প্লাস 20 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1900, সরি 19, আর ডি হচ্ছে 100 টাকা। আমরা এখান থেকে পাচ্ছি 1900 যোগ 1200, 19 যোগ 12 ইজ ইকুয়াল টু 3100 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি 20তম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে 3100 টাকা। 12 আর 9, 9 আর 2 1, হাত হচ্ছে 1, 1 1 2, 2 আর 1 3, মানে আমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করতে পারবো? সেটা হচ্ছে 3100 টাকা বা 3100 টাকা 20তম ইন্ডিভিজুয়ালি মাসে। ঠিক আমরা যদি কোশ্চেনটার বি আনসার করতে চাই, বিতে কি বলা হচ্ছে এখানে কোশ্চেন বা খ নাম্বারের কোশ্চেনটাতে বলা হচ্ছে, একই কোশ্চেনটার কন্টিনিউ করে, প্রথম 20 মাসে কত টাকা সঞ্চয় করবে। প্রথম কোশ্চেনটা ছিল 1 মাসে 1200 টাকা, পর মাস থেকে প্রত্যেকবার আমরা 100 টাকা করে বেশি সঞ্চয় করব। 20 নাম্বার মাসে কত টাকা সঞ্চয়, আর প্রথম 20 মাসে, দ্যাট মিনস একদম শুরু থেকে শেষ পর্যন্ত 20তম মাস পর্যন্ত আমার কত টাকা সঞ্চয় হবে। আমরা সমাধান করতে পারি এভাবে। আমরা জানি S of n is equal to S of n is equal to n by 2 into a plus p। a হচ্ছে প্রথম পদ, p হচ্ছে শেষ পদ। যেহেতু আমরা ক নাম্বার কোশ্চেনে a 20তম মাসে কত টাকা সঞ্চয় করতে পারবো সে জিনিসটা জানি। কত টাকা ছিল? 3100 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি n is equal to 20 by 2, এ হচ্ছে 1200 প্লাস
এটা হচ্ছে 3100, এখান থেকে আমরা পাচ্ছি 10 ইন্টু 1200 যোগ 3100 ইজ ইকুয়াল টু 4200 টাকা। তাহলে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই 42000, তাহলে আমরা প্রথম 20 মাসে টোটাল সঞ্চয় করতে পারবো 42,000 টাকা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম সেই ফর্মুলাগুলো এখন অ্যাপ্লাই করা শুরু করেছি। এরপরে তোমাদের কোশ্চেনটাতে যে জিনিসটা দেওয়া আছে, কোশ্চেন নাম্বার সিতে, কত বছরে তুমি মোট, কত বছরে, আমি জানি না কত বছর লাগবে, বলছে কত বছরে তুমি মোট 1,06,200 টাকা সঞ্চয় করবে। তাহলে কত বছরে, আমাদের দেয়া ছিল মাসে, এখন বলছে কত বছরে, তাহলে আমরা আগে মাস বের করব, কত মাসে সেটা হবে। এরপর আমরা সুন্দর করে ফর্মুলাটা 12 মাসে 1 বছর ধরে অঙ্কটা করে ফেলতে পারবো। ধরি n সংখ্যক মাস শেষে আমরা 1,06,200 টাকা সঞ্চয় করব। তাহলে আমাদের s of n কত হবে? therefore s of n is equal to 1,06,200, 1,06,200। আর d কত? d হচ্ছে আমাদের 100, n কত আমরা জানি না, n is equal to n, আর a কত? a হচ্ছে 1200। তাহলে আমাদের যে যে জিনিসগুলো দেওয়া আছে এই জিনিসগুলো বের করে আমরা n এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা s of n এর যে ফর্মুলাটা জানি সেখান থেকে লিখতে পারবো 1,06,200 is equal to n by 2, that means n by 2, 2a, that means 2 into 1200 plus n minus 1, n minus 1 into d মানে হচ্ছে 100। এখন এই ফর্মুলাটা থেকে আমরা ক্যালকুলেশন ইজিলি করতে পারবো। এখানে লিখতে পারি n by 2, 2 into 1200 is equal to 2400 plus 100 n minus 100। আমরা যদি প্রথম অংশটা একটু মুছে দিই, আমরা কন্টিনিউ করলাম, সেখান থেকে পাচ্ছি বা 1,06,200 is equal to n by 2, 2400 থেকে 100 গেলে হবে 2300, 100 n plus 2300। তাহলে আমরা 2 দিয়ে যদি এদিকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পাবো বা 200, 200, 2 to the 4, 6 to the 12, 1 carried, 1, 2 1 2, 2,12,400 is equal to n into 100, that means 100 n square plus 2300 n। এখান থেকে আমরা যদি সবগুলো নাম্বার এক পাশে নিয়ে যাই তাহলে আমরা পাবো বা 100 n square plus 2300 n minus 2,12,400 is equal to 0। আমরা যদি পুরোটা থেকে 100টা ডিভাইড দিয়ে দিই আমরা সেখান থেকে পাবো n square plus 23 n minus 2,124 is equal to 0। এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারলেই আমাদের রেজাল্টটা আমরা মাসের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 2,124কে আমরা যদি ফ্যাক্টরাইজ করি 2,124 ফ্যাক্টরাইজ করলাম, 2 দিয়ে করলে 2 একে 2,
6 দুগুণে 1 এর ভিতরে যাচ্ছে না 0, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। আমরা যদি আবার 2 দিয়ে ডিভাইড দিই সেখান থেকে পাবো 5, 3, 1। যদি 3 দিয়ে ডিভাইড দিই 5-এর মধ্যে যাবে একবার, 2, 3, 23, 17, 2, 1, 2, 1, 177। এরপরে দেখে আমরা দেখতে পাচ্ছি আবার যদি 3 দিয়ে ডিভাইড দিই 3, 5, 15, 2, 3, 9, 27, 59 নিজে একটা প্রাইম নাম্বার। সে 59 থেকে যদি আমরা 3, 3 যা 9, 9 2 যা 18, 18 2 যা 36, আমরা যদি 59 থেকে 36 মাইনাস করি পাচ্ছি 3, 5 থেকে 3 গেলে 2, তাহলে আমরা একদম অ্যাকুরেটলি এটা পেয়ে যাচ্ছি। বা আমরা বলতে পারি n স্কয়ার প্লাস 59n মাইনাস 36n মাইনাস 2124 ইজ ইকুয়াল টু 0। আমরা এই ইকুয়েশনটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারতাম। যেহেতু তোমাদের সবার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা নাই বা থাকার সম্ভাবনা খুবই কম, সেজন্য আমরা কোশ্চেনটাকে একদম ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করেছি। যেভাবে একদম সিম্পলি হাতে কলমে করা যায় সেটাই করেছি। চাইলেই আমরা কিন্তু ক্যালকুলেটর ধরে কিন্তু এটা এই ইকুয়েশনটা বসাই দিলেই আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যেতে পারতাম। সো আমরা যদি প্রথম কয়েকটা লাইন মুছে দিই, এখান থেকে আমরা ফ্যাক্টরাইজ করার পর যেটা পাচ্ছি, বা n কমন নিলে আমরা পাচ্ছি n প্লাস 59 মাইনাস 36 ইন্টু n প্লাস 59, বা n প্লাস 59 ইন্টু n মাইনাস 36 is equal to 0. দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন 0, দ্যাট মিনস হয় n প্লাস 59 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। যেহেতু nটা কি ছিল, নাম্বার অফ মান্থ, মাসের সংখ্যা কখনো নেগেটিভ হয় না। আমরা বলতে পারি 5 ঘন্টা পরে, কিন্তু 5 ঘন্টা আগের কথাটা আমরা বলতে পারছি না। তাহলে আমরা বলতে পারি না মাসের সংখ্যা, কোনো কলমের সংখ্যা, মানুষের সংখ্যা, বাস্তব জগতের কোনো জিনিসের সংখ্যা নেগেটিভ হয় না। আমরা বলতে পারি 10টা আম, কিন্তু বলতে পারি না -10 সংখ্যক আম, এটা বলা যায় না। সো আমরা বলতে পারি therefore n is equal to 36 as n minus 36 is equal to 0. n 36 মানে 36টা মাস লাগবে, কিন্তু কোয়েশ্চেনটাতে আমাকে বলা হচ্ছে কত বছরে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে কোয়েশ্চেনটা ছিল কত বছরে, তাহলে আমরা কত মাসে পাইলাম, therefore 36 মাস is equal to 36 divided by 12, 12 মাসে যেহেতু 1 বছর, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 12 36, বছর শেষে আমার কত টাকা জমা হবে, 106,200 টাকা সঞ্চয় করা যাবে। তাহলে আমরা যে এই জিনিসটা শিখেছি, এই অনুক্রম ধারার সংখ্যাটা শিখে আমরা যদি কোনো টাকা জমা রাখতে চাই, সেই টাকা কত বছর শেষে কত টাকা করে জমা রাখলে কীভাবে আমরা জমা করলে আমাদের টার্গেটে আমরা যেতে পারি, সেই জিনিসটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি এখান থেকে। সো আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি 1 2 3। তাহলে আমরা এরপরে অংশটুকু দিয়ে তোমাদেরকে 2 নম্বর কোশ্চেনটাতে দেওয়া আছে একটি সমান্তর দ্বারা A8 is equal to 60, A12 is equal to 48, A40 কত, S40 কত। এই অঙ্কটার জন্য যদি আমরা একটু দ্রুত করার চেষ্টা করি, ধরে নিলাম, ধরি প্রথম পদ is equal to A সাধারণ অন্তর is equal to D। আমরা এখানে বলা হচ্ছে A8, দ্যাট মিনস আমরা বলতে পারি A প্লাস N 8 minus 1 into D is equal to 60, দ্যাট মিনস আমরা পাচ্ছি বা A প্লাস 7D is equal to 60। আবার এখানে বলা হচ্ছে A12 মানে হচ্ছে A প্লাস আবার
a plus 12 minus 1 into d is equal to আমাদের জন্য দেওয়া ছিল 48 লিখলাম 48 বা আমরা বলতে পারি a plus 11d is equal to 48 আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি একটা পেয়েছি এখান থেকে a plus 7d is equal to 60 আর সেকেন্ড ইকুয়েশনটা পেয়েছি আমরা a plus 11d is equal to 48 যদি আমরা দুইটা মাইনাস করে দিই তাহলে আমরা a ক্যান্সেল 7d minus 11d minus 7d is equal to 4d 4d is equal to minus 12 তাহলে আমরা বলতে পারি 4d is equal to minus 12 therefore d is equal to minus 3 d is equal to minus 3 আমাকে বলা হচ্ছে a কত হবে তাহলে আমরা a এর ভ্যালু এখান থেকে বের করতেই পারি a plus 7d আমরা পেয়েছিলাম a plus 7d is equal to 60 তাহলে d যদি minus 3 হয় তাহলে আমরা বলতে পারি a plus 7 into minus 3 that means is equal to 60 বা এখান থেকে পাচ্ছি a is equal to 60 plus 21 is equal to 81 তাহলে আমরা a পাচ্ছি 81 আমরা মনে রাখি একটু a পেয়েছি 81 আর d পেয়েছি -3 এখন কোশ্চেনটা হচ্ছে আমাদের জন্য a40 কত therefore আমরা বলতে পারি a40 is equal to a plus 40 minus 1 into d that means a plus 39 d তাহলে আমরা a পেয়েছিলাম 81 plus 39 into minus 3 তাহলে এখান থেকে পাচ্ছি 81 minus 3 নং 27 7 হাত হচ্ছে 2 3 3 9 9 আর 2 11 তাহলে আমরা পাচ্ছি 117 minus 81 তাহলে আমরা 7 থেকে 1 যদি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 6 হাত হচ্ছে না 11 থেকে 8 গেলে 3 তাহলে এটা হচ্ছে -36 তাহলে আমরা পাচ্ছি আমাদের S8 is equal to A40 is equal to 36 এরপরে বলা হচ্ছে S40 that means summation of first 40 terms তাহলে আমরা বলতে পারি S40 is equal to 40 divided by 2 A means হচ্ছে 81 minus বা এখানে আমাদের জন্য হবে প্লাস a প্লাস p p is equal to কত -36 that means আমরা লিখতে পারি একবারে -36 আমরা যদি করি 40 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 20 ইনটু 81 minus 36 81 minus 36 11 থেকে 6 গেলে 5 সাথে হচ্ছে 1 1 আর 3 এর 4 8 থেকে 4 গেলে 4 that means 45 আমরা যদি অ্যাড করে দিই 45 গুণ 90 that means 900 তাহলে আমরা যে জিনিসগুলো পেয়েছি ক্যালকুলেশন করে a এখান থেকে পাচ্ছিলাম a40 that means 40 নাম্বার টার্মটা পেয়েছি 36 আর s40 পেয়েছি 900 s40 পেয়েছি 900 তাহলে আমাদের যে দুইটা কোশ্চেন ছিল a40 কত হবে s40 কত হবে এখান থেকে আমরা বের করতে পেরেছি তাহলে যে কোনো সমান্তরাল দ্বারা আমাদের যে কোনো দুইটা টার্ম দিয়ে দেওয়া হলেই আমরা কিন্তু পরবর্তী নেক্সট আমাদের যে কোনো রিকোয়ারমেন্ট আমরা ক্লিয়ার করতে পারি সো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি আমাদের যে পেজ নাম্বার 51 এ যে জোড়াই কাজ দেওয়া আছে সেই জোড়াই কাজটা আমরা করেছি 1 করেছি এবং 2 করেছি এবং তোমাদের অনুশীলনীর বই থেকে 56 57 পৃষ্ঠার কোশ্চেন নাম্বার 1 2 3 সলভ করেছি আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা অবশ্যই আমাদের শ্রেণীর শিক্ষককে জানালে আমরা পরবর্তী ক্লাসে এই টপিকসগুলো নিয়ে আরও যদি তোমাদের কোনো ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় সেই জিনিসটা অবশ্যই ডিসকাস করব সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম